এর আগে আমরা সবাক শ্বসন পদ্ধতির প্রথম ধাপ গ্লাইকোলাইসিস সম্বন্ধে পড়েছিলাম। দ্বিতীয় পর্যায়ে কি পাইরুভিক অ্যাসিডের জারকীয় কার্বক্সিল হবে। আমরা দেখেছিলাম গ্লাইকোলাইসিস পদ্ধতিতে এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হলে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। এই সমগ্র প্রক্রিয়াটি সাইটোপ্লাজমে হচ্ছে। এরপর এই উৎপন্ন পাইরুভিক অ্যাসিড চলে আসে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। সাইটোপ্লাজম থেকে আসে কোথায়? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। এই মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় পাইরুভিক অ্যাসিড কতগুলো জটিল বহু উৎসেচক এবং কতগুলো সহ উৎসেচকের সহায়তায় পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হয় হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। পাইরুভিক অ্যাসিড জারিত হয়। এবার এখানে এনএডি ব্যবহৃত হয়। পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে অ্যাসিটাইল কোয়ে তৈরি করে, আর এনএডি বিজারিত হয়ে NADH+H+ তৈরি করে। এছাড়া এখানে কার্বন ডাই অক্সাইড মুক্ত হয়। তাহলে পাইরুভিক অ্যাসিডের জারকীয় কার্বক্সিল হরণ কেন? না, পাইরুভিক অ্যাসিডের জারণ ঘটছে এবং কার্বন ডাই অক্সাইড মুক্ত হচ্ছে। তাই এই স্টেপটাকে আমরা বলে থাকি পাইরুভিক অ্যাসিডের জারকীয় কার্বক্সিল হরণ। এক্ষেত্রে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। এই অ্যাসিটাইল কোয়ে পরবর্তী স্টেপ মানে আমাদের 3 নম্বর স্টেপ বা সবাক শ্বসনের 3 নম্বর ধাপ ক্রেবস চক্রে প্রবেশ করে। এখন আমরা সবাক শ্বসনের 3 নম্বর ধাপ মানে ক্রেবস চক্র সম্বন্ধে পড়ব। ক্রেবস চক্র নামটা কেন? না, এই সমগ্র চক্রাকার পদ্ধতিটি ব্রিটিশ বিজ্ঞানী হ্যান্স ক্রেব 1937 খ্রিস্টাব্দে প্রথম পর্যবেক্ষণ করেন এবং বর্ণনা করেন। তাই তার নাম অনুসারে এই চক্রটাকে আমরা ক্রেবস চক্র বলে থাকি। তাহলে ক্রেবস চক্র কি? না, পাইরুভিক অ্যাসিডের সম্পূর্ণ জারণের ফলে যখন শক্তি কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হয় যে চক্রাকার পদ্ধতিতে এবং প্রচুর জৈব অ্যাসিড তৈরি হয়, বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড তৈরি হয়, সেই পদ্ধতিটাকে আমরা বলে থাকি হচ্ছে ক্রেবস চক্র। এই চক্রটার মধ্যে আমরা দেখব যে শক্তি তৈরি হতে হতে কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে, জল নির্গত হচ্ছে এবং অনেকগুলো জৈব অ্যাসিড তৈরি হচ্ছে। এই পদ্ধতিটার প্রথম উৎপন্ন যৌগ হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তাই ক্রেবস চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্রও বলে। সাইট্রিক অ্যাসিড চক্র বলে এবং এই সাইট্রিক অ্যাসিডের কার্বক্সিল বর্গ, এই যে কার্বক্সিল গ্রুপটা 3টে থাকে, তাই একে বলা হয় হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বা TCA সাইকেল। ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বা TCA সাইকেল। এবার যদি আমরা ক্রেবস চক্রটা দেখে নিই, আগের স্টেপে আমরা দেখেছি পাইরুভিক অ্যাসিডের যখন জারকীয় কার্বক্সিল হরণ হলো তখন পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হয়েছিল অ্যাসিটাইল কোয়ে। সেই অ্যাসিটাইল কোয়ে কোষ মধ্যস্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কোষের অভ্যন্তরে থাকা অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে সাইট্রিক অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিটাইল কোএনজাইম এ কিন্তু 2 কার্বন যুক্ত, আর পাইরুভিক অ্যাসিড যার থেকে তৈরি হয়েছে সেই ছিল 3 কার্বন যুক্ত। তাহলে এখানে অ্যাসিটাইল কোএনজাইম এ তৈরি হয় 2 কার্বন যুক্ত, আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যে কোষস্থ যৌগটা ছিল সেটা হচ্ছে 4 কার্বন যুক্ত, যার ফলে সাইট্রিক অ্যাসিড তৈরি হয় 6 কার্বন যুক্ত। এবার সাইট্রিক অ্যাসিড থেকে সিস্যাকোনাইট্রিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড, অক্সালো সাকসিনিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সাকসিনিল কোয়ে, সাকসিনিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড হয়ে আবার পুনরায় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়। ভেতরে এতগুলো জৈব অ্যাসিড তৈরি হওয়ার পর ফের অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে কেন ফিরে আসে? না, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে তো কোষ থেকে নেওয়া হয়েছিল, কোষে আবার ফিরিয়ে দেওয়া হয় যাতে ফার্দার এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা অ্যাসিটাইল কোয়ের সঙ্গে সংযুক্ত হয়ে আবার ক্রেবস চক্র চালাতে পারে। এবার এখানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে শুরু হয়ে সাইট্রিক অ্যাসিড তৈরি হয়ে আবার অক্সালো অ্যাসিডেই ফিরে এলাম। তাহলে আমার লাভটা কি হলো? লাভটা হলো এখানে যে এখানে কতগুলো শক্তিধর যৌগ তৈরি হলো। একটু দেখে নিই কোথায় কোথায়। যখন আইসোসাইট্রিক অ্যাসিড থেকে অক্সালো সাকসিনিক অ্যাসিড তৈরি হচ্ছে তখন NADH2 তৈরি হচ্ছে এখন। আবার যখন আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনিল কোয়ে তৈরি হচ্ছে তখন এখনো NADH2 তৈরি হচ্ছে। আবার যখন ম্যালিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে আবার এখনো NADH2 তৈরি হচ্ছে। আমরা এর আগে গ্লাইকোলাইসিস পড়ানোর সময় বলেছি NADH2 একটা শক্তিধর যৌগ। NADH2 থেকে কিন্তু পুনরায় ATP তৈরি হতে পারে। আচ্ছা, যেখানে সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড তৈরি হচ্ছে সেখানে তৈরি হচ্ছে এখনো FADH2। এটাও একটা শক্তিধর যৌগ, এখান থেকেও আমরা ATP পেতে পারি।
সাকসিনিল কোয়ে থেকে যখন সাকসিনিক অ্যাসিড তৈরি হচ্ছে তখন এক অণু জিডিপি থেকে এক অণু জিটিপি তৈরি হচ্ছে। গুয়ানোসিন ডাইফসফেট অজৈব ফসফরাসের সঙ্গে সংযুক্ত হয়ে জিটিপি বা গুয়ানোসিন ট্রাইফসফেট তৈরি হচ্ছে। তাহলে এরা সবাই শক্তিধর যৌগ। এই শক্তিধর যৌগগুলোর এটিপিতে ট্রান্সফরমেশনটা আমি দেখাবো পরে। তাহলে এখন শুধু হিসেবটা দেখে রাখি, এখানে এক অণু, এখানে 2 অণু, এখানে 3 অণু আমাদের তৈরি হলো NADH2, আর এক অণু তৈরি হলো FADH2, আর এক অণু তৈরি হলো জিটিপি। এই শক্তিধর যৌগগুলো কোথায় কিভাবে ট্রান্সফরমেশনের মাধ্যমে এটিপি তৈরি করে সেটা আমি দেখাবো। আচ্ছা, আর এক অণু NADH2 কিন্তু আমাদের তৈরি হয়েছিল সেকেন্ড স্টেপে, যখন পাইরুভিক অ্যাসিডের জারকীয় কার্বক্সিল হরণ হচ্ছিল তখনও দেখবি ওখানে NAD বিজারিত হয়ে NADH+H+ তৈরি করে রেখেছে। ওখানেও তার মানে আমাদের এক অণু NADH2 তৈরি হয়ে গেছে। তার মানে এখানে 1 2 3 আর ওখানে 4 অণু NADH2, ওখানে এখনো 4 অণু NADH2 তৈরি হয়ে আছে, এক অণু FADH2 তৈরি হয়েছে, আর এখনো জিডিপি থেকে জিটিপি তৈরি হয়েছে। গেল। এই সমগ্র পদ্ধতিটা কিন্তু দুবার চলে। কেন কি আমি আগের দিন বলেছিলাম এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তাহলে এক অণু পাইরুভিক অ্যাসিড থেকে এক অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় যদি একবার এই ক্রেবস চক্রটা চলে, তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে দুবার ক্রেবস চক্র চলবে। তার মানে এক অণু গ্লুকোজের সম্পূর্ণ জারণে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হলে ক্রেবস চক্র দুবার চলবে। এখন এই ক্রেবস চক্রের গুরুত্ব কোথায়? ক্রেবস চক্রের গুরুত্ব হচ্ছে, ক্রেবস চক্র কিন্তু শ্বসন পদ্ধতির প্রধান শক্তি তৈরি হওয়ার জায়গা, প্রধান ধাপ যাতে শক্তি তৈরি হয়। শক্তি তৈরি হওয়া বা এই শক্তিগুলো ট্রান্সফরমেশন হওয়াটা আমি দেখাবো। আমরা গ্লাইকোলাইসিসে পেয়েছিলাম সবাত শ্বসনের ক্ষেত্রে 8 অণু এটিপি আলটিমেটলি আমরা লাভ করি, কিন্তু এই ক্রেবস চক্রে কিন্তু ক্রেবস চক্রের শেষে প্রান্তীয় শ্বসন কমপ্লিট হলে 30 অণু এটিপি তৈরি হয়। তাহলে সবচেয়ে বেশি এটিপি তৈরি হয় ক্রেবস চক্রে। এছাড়া এই ক্রেবস চক্র হওয়ার সময় ভেতরে যে জৈব অ্যাসিডগুলো তৈরি হচ্ছে, এই জৈব অ্যাসিডগুলো কিন্তু উদ্ভিদের বিভিন্ন জৈব অ্যাসিডের একমাত্র উৎস। জৈব অ্যাসিডগুলো তৈরি হয় সেগুলো উদ্ভিদের বিভিন্ন সময় সঞ্চিত হয়ে থাকতে পারে। গেল। এরপরে এখানে যে সাকসিনিল কোয়ে মাঝখানে এক জায়গায় তৈরি হচ্ছে, এই সাকসিনিল কোয়ে কিন্তু ক্লোরোফিল, তারপর আমরা সালোক সংশ্লেষের সময় পড়েছি, বিভিন্ন সময় পড়েছি ইলেকট্রন একটা বাহকের নাম সাইটোক্রোম, সেই সাইটোক্রোম ক্লোরোফিল এদের কিন্তু উৎস। আচ্ছা, এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দেখছি, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে, শুধু অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে না, পাইরুভিক অ্যাসিড থেকে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে, সবার থেকেই বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় উদ্ভিদে। সেই একটা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড। এই অ্যাসপার্টিক অ্যাসিড কিন্তু পিরিমিডিন জাতীয় যৌগ বা উদ্ভিদের দেহে যে বিভিন্ন উপক্ষার পাওয়া যায়, সেই উপক্ষার নাইট্রোজেন জাতীয় যে উপক্ষারগুলো পাওয়া যায়, সেই উপক্ষারগুলো তৈরি করতে এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সাহায্য করে। ওই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে যে অ্যামাইনো অ্যাসিডটা তৈরি হয় অ্যাসপার্টিক অ্যাসিড, তা সে ওই উপক্ষারগুলো তৈরি করতে পারে। তাহলে ক্রেবস চক্রের আমরা গুরুত্ব দেখলাম। এবার আমরা পড়ব শ্বসনের একদম অন্তিম পর্যায়ে, প্রান্তীয় শ্বসন। এই প্রান্তীয় শ্বসন ঘটে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। অক্সিজোম নামক এক কণিকা থাকে, সেখানে এই প্রান্তীয় শ্বসন ঘটে। আচ্ছা, আমরা এর আগে ক্রেবস চক্র পড়েছি। ক্রেবস চক্র কিন্তু মাইটোকন্ড্রিয়াতেই ঘটে, কিন্তু মাইটোকন্ড্রিয়ার ধাত্রে ঘটে। আর প্রান্তীয় শ্বসন ঘটে হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় উপস্থিত অক্সিজোম নামক এক প্রকার কণিকাতে। এই প্রান্তীয় শ্বসন দুটো স্টেপে বিভক্ত, একটা হচ্ছে ইলেকট্রন পরিবহন শৃঙ্খল আর একটা হচ্ছে কেমিওসমোটিক ফসফরিভবন। কিরকম না, ইলেকট্রন পরিবহন শৃঙ্খল কি না, এই যে টোটাল শ্বসন পদ্ধতিতে বিভিন্ন জারণ প্রক্রিয়াগুলো হচ্ছে, সেই জারণ প্রক্রিয়াগুলো কিন্তু অক্সিজেন গ্রহণের মাধ্যমে না ঘটে হাইড্রোজেন ত্যাগের মাধ্যমে ঘটছে। এবার যে হাইড্রোজেনটা ছেড়ে দেওয়া হচ্ছে জারণ পদ্ধতিতে, সেই হাইড্রোজেনটা বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন তৈরি করছে। এই যে বিশ্লিষ্ট হয়ে যে ইলেকট্রনটা তৈরি করছে, এই ইলেকট্রনটা বিভিন্ন ইলেকট্রন বাহকের মাধ্যমে বিচ্ছুরিত হচ্ছে, বিভিন্ন ইলেকট্রন বাহকের মাধ্যমে ট্রান্সফার হচ্ছে এই ইলেকট্রনটা, এবং সর্বশেষে যার ইলেকট্রন গ্রহণ ক্ষমতা সব থেকে বেশি, সেই ইলেকট্রনটাকে গ্রহণ করছে। এই ইলেকট্রনটা কি হয়, নিম্ন বিজারণ বিভব থেকে উচ্চ বিজারণ বিভবের দিকে ধাবিত হয়।
সেক্ষেত্রে অক্সিজেনের ইলেকট্রন গ্রহণ ক্ষমতা সবচেয়ে বেশি, তাই প্রান্তীয় ইলেকট্রন গ্রাহক হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেন বিভিন্ন জারণ পদ্ধতিতে যেখানে হাইড্রোজেন তৈরি হচ্ছে, হাইড্রোজেন নির্গত হচ্ছে, সেই হাইড্রোজেন আয়ন আর ইলেকট্রন তৈরি করছে। শ্বসন প্রক্রিয়ার শেষে অক্সিজেন এই ইলেকট্রন এবং হাইড্রোজেনকে গ্রহণ করে নিয়ে জল তৈরি করে। এ তো গেল ইলেকট্রন পরিবহন শৃঙ্খল। পরবর্তী হচ্ছে কেমিওস্ফটিক ফসফরিভবন কি? বিভিন্ন জায়গায় গ্লাইকোলাইসিসে আমরা দেখলাম ডাইরেক্ট দুটো স্টেপে এটিপি তৈরি হয়ে গেল। গ্লাইকোলাইসিসের ফ্লোচার্টটা যদি তোরা দেখিস দেখবি ডাইরেক্ট দু জায়গায় এটিপি তৈরি হয়ে গেল, কিন্তু এক জায়গায় কিন্তু NADH2 তৈরি হলো। আর ক্রেবস সাইকেলে তো 3 জায়গায় NADH2 তৈরি হলো, এক জায়গায় Fe2H2 তৈরি হলো। আর আবার পাইরুভিক অ্যাসিডের যখন জারকীয় কার্বক্সিল হরণ হলো সেখানেও এখনো NADH2 তৈরি হলো। তাহলে এই NADH2, FADH2 এগুলো শক্তিধর যৌগ, কিন্তু এখান থেকে তো ATP তৈরি হতে হবে। সেই ATP তৈরি হওয়ার পদ্ধতি, ট্রান্সফার হওয়ার পদ্ধতিটা হচ্ছে কেমিওস্মোটিক ফসফরিভবন। তাহলে এই প্রান্তীয় শ্বসন এই দুটো পর্যায়ে বিভক্ত। তাহলে প্রান্তীয় শ্বসনে আলটিমেটলি গ্লাইকোলাইসিস শ্বসনের ফলে, গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্রের ফলে যে যে শক্তিধর যৌগগুলো তৈরি হয় সেই শক্তিধর যৌগগুলো থেকে এটিপি তৈরি হয় এবং আলটিমেটলি শক্তিগুলো এক জায়গায় কালেক্টেড হয় আর কি। এবার আমরা গ্লাইকোলাইসিসের হিসেবটা আগেই দিয়ে দিয়েছি। ক্রেবস সাইকেলে NADH2, FADH2 কোথায় কোথায় কত অণু তৈরি হচ্ছে এবং সেগুলো থেকে এটিপি তৈরি হলে আলটিমেটলি কত অণু এটিপি তৈরি হবে সেই হিসেবটা একটু দেখব। এবার দেখ, সেকেন্ড যে স্টেপটা ছিল পাইরুভিক অ্যাসিডের জারকীয় কার্বক্সিল হরণ, ওখানে আমরা দেখেছিলাম অ্যাসিটাইল কোয়ে তৈরি হওয়ার সময় পাইরুভিক অ্যাসিড থেকে এক অণু NADH2 তৈরি হয়। তাহলে আগে আমরা পড়েছি এক অণু NADH2 থেকে 3 অণু এটিপি উৎপন্ন হতে পারে। ক্রেবস চক্রে 3 অণু NADH2 তৈরি হয়। ক্রেবস চক্রে সাইকেল করানোর সময় আমি দেখিয়েছি কোথায় কোথায় 3 অণু NADH2 তৈরি হয়। তাহলে এক অণু থেকে যদি 3 অণু এটিপি তৈরি হয় তাহলে 3 অণু NADH2 থেকে 9 অণু এটিপি তৈরি হয় গেল। আবার ক্রেবস চক্রে এক অণু FADH2 তৈরি হয়, এক অণু FADH2 থেকে 2 অণু এটিপি তৈরি হতে পারে। তাহলে এক অণু FADH2 থেকে 2 অণু এটিপি তৈরি হয়, আর এক অণু জিটিপি তৈরি হয় ক্রেবস চক্রে। তা সেই এক অণু জিটিপি থেকে এক অণু এটিপি তৈরি হতে পারে। তাহলে এই টোটাল এটিপির সংখ্যাটাকে যদি আমরা যোগ করি 3 অণু, 9 অণু, 2 অণু, 1 অণু, 15 অণু এটিপি তৈরি হতে পারে একবার ক্রেবস চক্র চললে। কিন্তু এক অণু গ্লুকোজের সম্পূর্ণ জারণে তো দুবার ক্রেবস চক্র চলে। তার মানে দুবার যদি ক্রেবস চক্র চলে তাহলে এক অণু গ্লুকোজকে সম্পূর্ণরূপে জারিত করলে 2 × 15 = 30 অণু এটিপি পাবো আমরা। তাহলে এক অণু গ্লুকোজের সম্পূর্ণ জারণে ক্রেবস চক্র থেকে আমরা পাই 30 অণু, আর গ্লাইকোলাইসিস থেকে আমরা পেয়েছিলাম কত অণু? 8 অণু। গ্লাইকোলাইসিস থেকে আমরা পেয়েছিলাম 8 অণু। তার মানে সম্পূর্ণ
একটা গ্লুকোজ অণু সম্পূর্ণ জারণ হলে, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, প্রান্তীয় শ্বসন সমস্ত কমপ্লিট হলে আমরা এটিপি পাবো হচ্ছে 38 অণু। তাহলে টোটাল এটিপি পাবো আমরা 38 অণু। আচ্ছা, এবার আমরা শ্বসনের সঙ্গে সংযুক্ত দুটো ছোট ছোট টার্ম জেনে নেব। একটা হচ্ছে সাবস্ট্রেট ফসফোরাইলেশন, আর একটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন মানে হচ্ছে ফসফরিভবন, ফসফরাস যুক্ত হচ্ছে। ফসফরাস যুক্ত হয়ে আমরা দেখেছি শক্তিধর যৌগ তৈরি করেছে। যেমন এডিপির সঙ্গে অ্যাডিনোসিন ডাইফসফেটের সঙ্গে ফসফরাস যুক্ত হয়ে, অজৈব ফসফরাস যুক্ত হয়ে অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করে, যেটা কিনা একটা শক্তিধর যৌগ। সাবস্ট্রেট ফসফোরাইলেশন কি, কোনো পদ্ধতি যখন চলে তখন কিন্তু যে বস্তুটা নিয়ে প্রথম পদ্ধতিটা শুরু হচ্ছে সেটাকে আমরা বলি সাবস্ট্রেট। মানে এখানে শ্বসন পদ্ধতি গ্লুকোজের ওপর, গ্লুকোজ থেকে শুরু হচ্ছে বলে আমরা গ্লুকোজকে বলছি সবাত শ্বসন পদ্ধতির যে টোটাল স্টেপগুলো আমরা দেখলাম, সেই শ্বসন পদ্ধতির ক্ষেত্রে এখানে সাবস্ট্রেট হচ্ছে গ্লুকোজ। তাহলে সাবস্ট্রেট ফসফোরাইলেশন মানে হচ্ছে যখন সাবস্ট্রেট ভেঙে ডাইরেক্ট শক্তি তৈরি হচ্ছে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে সাবস্ট্রেট ফসফোরাইলেশন বা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। কিরকম দেখ, গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে তোরা ফ্লোচার্টটা একটু দেখ, ফ্লোচার্টটায় যদি দেখিস তাহলে দেখবি গ্লুকোজ থেকে ভাঙতে ভাঙতে যখন 3-ফসফোগ্লিসারলডিহাইড তৈরি হলো, তারপরে দেখ 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যখন 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে, তখন এখনো এটিপি তৈরি হচ্ছে, ডাইরেক্ট এটিপি অণু তৈরি হচ্ছে একটা। আবার যখন 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, তখন কিন্তু ডাইরেক্ট এখনো এটিপি তৈরি হচ্ছে। ওখানে কিন্তু NADH2 কোনো তৈরি হয়ে তার থেকে ট্রান্সফরমেশনের মাধ্যমে এটিপি তৈরি হচ্ছে এমন না, ডাইরেক্ট এটিপি তৈরি হচ্ছে। তাহলে এটা এর ক্ষেত্রেও ক্রেবস চক্রে এক জায়গায় সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন হয়। যখন সাকসিনিল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড তৈরি হচ্ছে, ওইটা কিন্তু প্রথমে জিটিপি তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু ওই জিটিপিটা থেকে ডাইরেক্ট এটিপি কনভার্সন হয়ে যায়। তো জিটিপিটা যখনই অক্সিজেনের সংস্পর্শে আসে তখনই ওখান থেকে ডাইরেক্ট এটিপি কনভার্সন হয়ে যায়। তাহলে গ্লাইকোলাইসিসে 2 জায়গায় আর ক্রেবস চক্রে 1 জায়গায় সরাসরি সাবস্ট্রেট ভেঙে সরাসরি এটিপি তৈরি হচ্ছে। তাহলে ওই পদ্ধতিটাকে আমরা বলি হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন গেল, বা সাবস্ট্রেট ফসফোরাইলেশন। আরও অনেক ক্ষেত্রে কি হয়, অক্সিজেনের উপস্থিতিতে এডিপির সঙ্গে অজৈব ফসফরাস সংযুক্ত হয়ে এটিপি তৈরি হয়। এই অক্সিজেনের উপস্থিতিতে এডিপির সঙ্গে অজৈব ফসফরাস সংযুক্ত হয়ে এটিপি তৈরি হওয়ার পদ্ধতিকে আমরা বলি হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আমরা কিন্তু সারক সংশ্লেষেও একটা ফসফোরাইলেশন করেছিলাম, সেটা হচ্ছে ফটোফসফোরাইলেশন। তাহলে সূর্যালোকের উপস্থিতিতে যখন এডিপির সঙ্গে অজৈব ফসফরাস সংযুক্ত হয়ে এটিপি তৈরি হয়, তখন তাকে আমরা বলি ফটোফসফোরাইলেশন। যখন মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয়, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় যখন অক্সিজেনের উপস্থিতিতে এডিপির সঙ্গে অজৈব ফসফরাস সংযুক্ত হয়ে এটিপি তৈরি হচ্ছে, তখন তাকে আমরা বলি অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আর সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন কাকে বলি, যখন ডাইরেক্ট শ্বসন বস্তু ভেঙে বা ডাইরেক্ট সাবস্ট্রেট ভেঙে এটিপি তৈরি হচ্ছে, তখন আমরা তাকে বলি হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন বা সাবস্ট্রেট ফসফোরাইলেশন। আচ্ছা, এখানে আরেকটা ছোট টার্ম আমরা শ্বসন সংক্রান্ত পড়ব, সেটা হচ্ছে রেসপিরেটরি কোশেন্ট বা RQ বা শ্বাস অনুপাত। রেসপিরেটরি কোশেন্ট কি, যখন শ্বসন পদ্ধতি চলে, শ্বসনের জন্য প্রয়োজন হয় হচ্ছে অক্সিজেন গ্রহণ হয় এবং শ্বসন পদ্ধতি কমপ্লিট হয়ে যাওয়ার পর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে শ্বসন পদ্ধতিতে নির্গত কার্বন ডাইঅক্সাইড এবং গৃহীত অক্সিজেনের যে অনুপাত, তাকে আমরা বলি হচ্ছে RQ বা রেসপিরেটরি কোশেন্ট। তাহলে নির্গত কার্বন ডাইঅক্সাইড আর গৃহীত অক্সিজেন, আমরা জানি শ্বসন পদ্ধতি কমপ্লিট হলে 6 অণু কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় আর 6 অণু অক্সিজেনই আমরা গ্রহণ করে থাকি শ্বসনের সময়। তাহলে আলটিমেটলি কি হয়, এর অনুপাতটা যদি কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনটা মুছে দিই, তাহলে 6/6 কত হয়, 1 হয়। তাহলে গ্লুকোজের ক্ষেত্রে যদি শ্বসন বস্তু গ্লুকোজ হয়, এই অনুপাতটা কিন্তু গ্লুকোজের ক্ষেত্রে শ্বসন বস্তু যদি গ্লুকোজ হয়, তাহলে RQ বা রেসপিরেটরি কোশেন্ট হয় 1। প্রোটিনের ক্ষেত্রে, ফ্যাটের ক্ষেত্রে 1-এর কম হতে পারে, জৈব অ্যাসিডের ক্ষেত্রে 1-এর বেশি হতে পারে। শ্বসন বস্তু কি তার উপর নির্ভর করে কিন্তু এই রেসপিরেটরি কোশেন্ট বা RQ এর মাত্রা ভ্যারি করে।